রেলের চাকরিটা সদ্য পেয়েছে বিকাশ, ইঞ্জিনিয়ার পদে। লাইন বানানোর কাজ, দুবরাজপুরে একটি লাইন তৈরি করা। এই লাইনটা অনেক দূর তৈরি হয়েছিল, কিন্তু ওই দুবরাজপুর জঙ্গলে গিয়ে আর অগ্রসর হয়নি। কিছুটা গিয়ে থমকে গিয়েছিল। যেসব রেলের কুলি মজুর, এমনকি এখানে কাজ তদারকি করার যে ইঞ্জিনিয়ার দায়িত্বপ্রাপ্ত ছিল, সবাই আচমকা উধাও হয়ে যায় হট করে। কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে দুবরাজপুর জঙ্গল খুব গভীর ছিল, সে জঙ্গলে বাঘসিংহ নেই, এটা সবার জানা। তবে এতগুলো মানুষ কিভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল, এটা কিন্তু ঘোর রহস্য হয়েই থেকে গিয়েছিল। আজ দীর্ঘ 3 বছর পর রেল কর্তৃপক্ষ আবার সেই কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। কারণ এখান দিয়ে লাইন প্রসারিত হলে সেটা রানীগঞ্জ হবে। এই যোগাযোগ ভীষণ দরকারি বলে মনে করেছে রেল কর্তৃপক্ষ, তাই তারা আবার এই উদ্যোগ নিয়েছে। আর এই কাজের ভার এবার পড়েছে সদ্য চাকরিপ্রাপ্ত বিকাশের উপর। একটা ছোট্ট ট্রেনে করে কিছু কুলি মজুর তাঁবু, ত্রিপল, খাওয়ার রসদ নিয়ে ট্রেন 2 দিন পর রওনা দেবে সেই জঙ্গলে, যে পর্যন্ত লাইন প্রসারিত হয়েছিল তার উপর দিয়ে। বিকাশের কাছে একটি কমিউনিকেশন ডিভাইস দিয়ে দেওয়া হবে। তার থেকে বিকাশ রেলের হেডকোয়ার্টারে খবরাখবর পাঠাবে সুবিধা অসুবিধায়। মাঝে মাঝে একটা ছোট ট্রেনে করে খাবার দাবার সেখানে পাঠাবে রেল কর্তৃপক্ষ। এরকম কথা পাকা হয়ে রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা এবং কাজ বুঝে নেওয়া। রেলের প্রজেক্ট প্ল্যানিং চার্টটি ভালো করে ঘরে বসে 2 দিন দেখতে থাকে বিকাশ। এই কাজটি খুব দরকারি। কাজটা বুঝে নিতে হবে ভালো করে, আইডিয়া করে নিতে হবে কিভাবে সে কাজটি করবে। আর এই 2 দিন একটা লাইন ইন্সপেকশন নামে ছোট্ট একটি রেল লাইন পর্যবেক্ষণ করবে, লাইন ঠিক আছে কিনা। সাথে রেলের লোক থাকবে অল্প কিছু। লাইনে কোনো গন্ডগোল থাকলে তৎক্ষণাৎ এরা সারাবার উদ্যোগ নেবে। এটা দিনে 2 বার ট্রায়াল রান করে যাবে আর আসবে সেই পাতানো রেল লাইনের উপর দিয়ে, যত দূরটা প্রসারিত হয়েছিল তত দূর পর্যন্ত। তারপর নির্দিষ্ট দিন চলে এলো, বিকাশ রওনা হলো। সাথে চলল একদল কুলি মজুর। সবাই গাড়িতে উঠে গেল, ট্রেন ছাড়ল। পরের দিন বিকালে তারা পৌঁছল। সত্যি ভয়াবহ গভীর জঙ্গল, চারিদিকে বিভিন্ন ধরনের বড় বড় গাছ আর বুনো ঝোপঝাড়ে ভর্তি। জঙ্গলের পরিবেশ ভীষণ থমথমে, নিস্তব্ধতা বিরাজিত চতুর্দিকে। জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখে বিকাশ তাঁবু খাটানোর নির্দেশ দিল। সকলকে সে বলে দিল, খুব সাবধান, এই জঙ্গলের চেহারা দেখেছ তো, কেউ কিছু না বলে কোথাও যেও না। সবাই আমরা এক তাঁবুতে থাকব। আর 2 দিন পরে যখন রেল কোম্পানির তরফ থেকে মালগাড়ি আসবে লাইনের পাত আর স্ল্যাব নিয়ে, সেগুলো আনলোড করে আমরা কাজ শুরু করব। বিকাশরা যে গাড়িতে এসেছিল সেটা আর ফিরে যায়নি, সেখানেই থাকবে বলে বলা হয়েছিল। কাজ কমপ্লিট হয়ে গেলে সেই গাড়ি করে একবার লাইন দেখে নেওয়া হবে, তারপর তাতে করেই সবাই ফিরে আসবে, এটা ঠিক করা হয়েছিল। প্রায় 40 জন কুলি মজুর, বিকাশ আর সেই গাড়ির চালক সবাই তাঁবু খাটিয়ে তার মধ্যে একসাথে বসল। দূরে দিগন্ত সূর্য অস্তমিত হতে শুরু করলো লাল হাওয়া ছড়িয়ে। জঙ্গলের রূপ সেই আধারে ঢেকে গিয়ে আরো ভয়াবহ হয়ে উঠল। চারপাশে ঝিঝি পোকার ঐক্যতান শোনা যাচ্ছে। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু বিকাশের চোখে ঘুম নেই। ট্রেনে করে আসার পথে সে একটু ঘুমিয়ে নিয়েছিল, তাই খানিকটা এপাশ ওপাশ করে সে উঠে বসল। সামনে তাঁবুর লণ্ঠন জ্বলছে, সময় কাটতে চাইছে না। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে বিকাশের গায়ে কাঁটা দিয়ে উঠল। শব্দটা এসেছে অনেক অনেক দূর থেকে, ক্ষীণ তবে গর্জনের মতো আওয়াজ। মাঝে মাঝে একটু থেমে আবার আওয়াজ, কিন্তু এই শব্দ চেনা কোনো পশুর নয়। বিকাশের এটা নিয়ে ভাবল না। সে মনে করলো গভীর জঙ্গল, আশেপাশে ঘিরে রয়েছে কত রকম জন্তু থাকতে পারে এতে। এ বোধহয় তেমন কোনো আওয়াজ। এরপরে আর কিছু নতুন করে ঘটেনি। 2 দিন নির্বিঘ্নে কাটল। তারপর মালগাড়ি পৌঁছালো সেইখানে। মালগাড়ি থেকে সমস্ত রেলের পাত আর স্ল্যাব নামানো হলো।
সেগুলো একত্রিত করে এক জায়গায় রাখা হলো। মালগাড়ি আবার ফিরে গেল। 2 দিন পুরো দমে বিশ্রাম হয়েছে, তাই বিকাশ সেদিন থেকে কাজ শুরু করতে চাইল। সেই মতো শুরুও হলো। দুপাশের জঙ্গল পরিষ্কার করা হলো। অনেক গাছ কাটার মেশিন দিয়ে সাফ করে ফেলা হলো। এই সাফাই কাজ তখন অনেক দূরে গিয়েছে। হঠাৎ এক কুলি বিষয়টি নজরে আসে। সে মাটিতে এক পদচিহ্ন আবিষ্কার করে, যা মানুষের পায়ের 5 আঙুলের, কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে এই অনেক বড় এই ছাপ। এই ছাপ দেখে অনেক কুলি মজুর ভয় পেয়ে গেল। বিকাশের মনেও দুটো দুটো কাঁপুনি ধরল, তবে সে সেটা বুঝতে দিল না। সে ভয় পেয়ে গেলে পুরো দল ভয় পেয়ে যাবে, কাজ আর অগ্রসর হবে না। এটা তার সদ্য পাওয়া চাকরিতে একটি কালো দাগ ফেলবে। এটা সে কিছুতেই চায় না। একটু পরে আরেক কুলি দূরে একটা গাছের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, ওটা কি? গাছের গায়ে বড় একটা 5 আঁচড়ের দাগ, 5 আঙুলের, আর সেটা 8 ফুট উঁচুতে। বাঘসিংহ এই জঙ্গলে নেই, আর থাকলেও তারা এত লম্বা নয়। ভল্লুক কি হবে হয়তো? 8 ফুট উঁচুতে মানুষের মতো 5 আঙুলের ছাপ। কোনো ভল্লুক বা বাঁদর হয়তো গাছে উঠে এ দাগ কেটেছে। তবু মন মানতে চায় না। কোথাও একটা প্রশ্ন থেকেই গেল, কিসের ছাপ এটা? প্রতিটি আঙুলের মাঝে বেশ অনেকটা দূরত্ব। এর থেকে স্পষ্ট বোঝা যায় জন্তুটির হাতের তালু অনেক বড়। গত রাতে সেই দূর থেকে ভেসে আসা ক্ষীণ আওয়াজের কথা বিকাশের মনে পড়ল। সেদিন কাজ আর এগোলো না। কুলি মজুরদের শরীর ভেঙে গেছে। সবাই এসে আবার তাঁবুর মধ্যে জড়ো হলো। কাজ প্রতিদিন বিকাল 4টে পর্যন্ত হতো। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই জঙ্গলে আঁধার ঘনাতে খুব একটা দেরি হয় না। এরপর বেশ কিছুদিন নির্বিঘ্নে কাজ এগোলো। তারপর সেদিন কাজ চলছে পুরো দমে। বেলা পড়ে এসেছে তখন। হঠাৎ জঙ্গলের ভেতর তীব্র আর্তনাদ। মানুষের কণ্ঠে কি হলো? সব কুলি মজুর এক হয়ে দাঁড়ালো লাইন দিয়ে। মোট কতজন আছে গোনা হলো। দলে একজনকে কম পাওয়া গেল। সকলের মনে ভয় দানা বাঁধল। তারপর ম্যানেজার বিকাশ যেদিক থেকে আওয়াজটা এসেছিল সেদিকে কুলি মজুরদের নিয়ে এগোলো। কিছুটা এগোনোর পর জঙ্গলের মাটির মাঝে একটি রক্তের ফোঁটা বহুদূর পর্যন্ত চলে গেছে। সবাই দেখতে পেল, কিন্তু জঙ্গল ক্রমশ ঘন হয়ে উঠেছে। চারিপাশে অন্ধকার নামছে। সবার মনে আতঙ্ক। বিকাশ আর এগোতে চাইল না। কাল দেখা যাবে বলে সকলের সঙ্গে ফিরে এলো তাঁবুতে। সবার মনে আতঙ্ক। একজন কুলি কোথায় গেল? সকলের মনে তীব্র আতঙ্ক। এই জঙ্গলে মানুষ তো তারাই, তবে কি আরো অন্য মানুষ আছে? সবাই চিন্তিত। পরের দিন সকাল হলো। আলো ফোটার সাথে সাথেই আবার কুলি মজুরদের সঙ্গে বিকাশ আগের দিনে দেখা সেই পথে এগোলো। সকলের হাতে লাঠি, এই জঙ্গল থেকে ডালপালা কেটে বানানো। কারণ তারা অস্ত্র কোথায় পাবে? কখন কি বিপদ আসে? সবার মনেই দুশ্চিন্তা আর অজানা আতঙ্ক। সেই রক্তের দাগ ধরে এগোতে এগোতে বেশ কিছুটা দূরে হঠাৎ জঙ্গলের মাঝে সবাই একটা ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করল। মুখটা তারা চেনা যায় না। সারা গায়ে কিসের আঁচড়? সবাই চমকে ওঠে। আঁচড়ের দাগটা খুব চেনা। এ তো সেই কিছুদিন আগে দেখা গাছের গায়ে কাটা আঁচড়। হ্যাঁ, একদম তাই। সেই বড় বড় নখের, আরো বেশ গভীর। নখগুলো যেন শরীরের অনেকটা ভিতর পর্যন্ত ঢুকেছে। তবে লোকটা দেহের পোশাকে সবাই বুঝতে পারে এ তাদের দলের লোক, কারণ দেহের পোশাক রেলের কুলি মজুরদের সঙ্গে মিলে যায়। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। বিকাশ সবাইকে নিয়ে ফিরে আসে তাঁবুতে। হেডকোয়ার্টারে জানাতে হবে। কমিউনিকেশন ডিভাইসটি হাতে নিয়ে বিকাশ যোগাযোগ করতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, টাওয়ার মিলছে না। এ তো আরো ভয়াবহ বিপদ।
এমতো অবস্থায় কাজ এগোনো সম্ভব নয়। সকলের মনে ভয় বিভীষিকার মতো আবদ্ধ। কি করবে সবাই? যেখানে প্রাণের এত ভয় লুকিয়ে রয়েছে সেখানে কাজ করা সম্ভব নয়। বিকাশের একার পক্ষে কাজ তো করা একদম সম্ভব নয়। কুলি মজুররা ভয় পেয়ে গেছে, কেউ আর কাজ করতে চাইছে না। বিকাশ মনে মনে ভাবে, কেন এসে কাজ নিল? চাকরির প্রথম কাজ, পিছিয়ে আসা যায় না। তার কেবলই তার নিজের মায়ের কথা মনে পড়তে লাগলো। অনেক প্রশ্ন। সে কি আর বাড়িতে ফিরতে পারবে? মাকে চোখের দেখা আর দেখতে পাবে সে, নাকি এখানেও? এই ধর, এসব কি ভাবছি আবল তাবল। সে সাহসী ছেলে, জীবনে অনেক কঠিন পথ পেরিয়ে সে এসেছে। সে এভাবে থেমে যাবে না, ফিরতে থাকে হবে যে করে হোক। আস্তে আস্তে আবার রাত নামে। বিকাশ সব কুলি মজুরদের জানিয়ে দেয়, কোনো জরুরি প্রয়োজনে কেউ যদি বাইরে যায় যেন একটা কাগজে লিখে তার শোবার জায়গায় ছেড়ে যায়, টাইমটা যেন উল্লেখ করে যায়। সেই মতো সে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। বিকাশ দুশ্চিন্তা নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে তার দু চোখ বুজে গেল সেটা তার আর মনে নেই। সকালবেলা উঠতে সে তার ডান দিকে তাকিয়ে দেখল বিছানা ফাঁকা। তার ডান দিকে সেই ট্রেনের চালক শোয়ে। বাঁদিকে তাকালো বিকাশ। বাঁদিকে সব কুলি মজুর যে জায়গায় ছিল সেখানেই আছে, অর্থাৎ সবাই ঠিক আছে। বাঁদিকের বিছানায় চালকের মাথার কাছে জড়ো করে রাখা চাদরটা সরাতে বিকাশের বুক ছ্যাঁক করে উঠল। একটা ছোট্ট সাদা কাগজ, তাতে লেখা, আমি তাঁবুর ডান দিকে যাচ্ছি বিশেষ প্রয়োজনে। সময় 2:42, মানে বিকাশ ঘুমিয়ে পড়ার প্রায় 1.5 ঘন্টার মতো পর। বিকাশ দুটো কাউকে কিছু না বলে তাঁবু থেকে বেরিয়ে ডান দিকে একটু এগোতেই দেখতে পেল ঝোপের খুব কাছেই মাটিতে পড়ে থাকা জঙ্গলের ওপর ছোট ছোট গাছপালা নুইয়ে পড়েছে অনেক দূর। বোঝা যায় সেখান দিয়ে কোনো ভারী কিছুকে টেনে অনেক দূর নিয়ে যাওয়া হয়েছে। কিছুটা এগোতেই ঝোপের উপর দিয়ে বিকাশ দেখতে পেল টানা একটা রক্তের বেশ কিছু ফোঁটা দূরে মিলিয়ে গেছে। এ দৃশ্য অবশ্য নতুন নয়। যেদিন প্রথম মজুরটা হারিয়ে যায় তাকে খুঁজতে গিয়ে এই দাগ সকলের চোখে পড়েছিল। এখন সকাল, চারিদিকে রোদের আলো খেলছে, অথচ বিকাশের মনে তীব্র আতঙ্ক দানা বেঁধে রয়েছে। সে আবার তাঁবুতে ফিরে আসে। এ খবর সবাইকে জানায়। সবাই ফিরতে চায়। মালগাড়ি মাল দিয়ে চলে গেছে এখান থেকে, এখন আর আসবে না। রেল কর্তৃপক্ষ সবাই জানে সবাই কাজ করছে নির্বিঘ্নে, কারণ বিকাশের কমিউনিকেশন ডিভাইস থেকে নতুন কোনো অসুবিধার তথ্য কোয়ার্টার পায়নি। এবার কি করা যাবে? কমিউনিকেশন ডিভাইস বিকল। সেখান থেকে ফিরতে গেলেও চালক চাই, কারণ বিকাশ গাড়ি চালাতে জানে না। সেখানে এবার থাকতে হবে এই ভয়াবহ জঙ্গলের মধ্যে, যেখানে এক অজানা বিভীষিকা তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বিকাশের কপালে এবার নতুন করে ঘাম দেখা দেয়। সেদিন বিকাশ সকলকে নির্দেশ দিল বেশ কিছু কাঠ জঙ্গল থেকে কুড়িয়ে এনে জড়ো করে জঙ্গলের শুকনো লতা পাতা পেঁচিয়ে একটা মশাল তৈরি করার। সবাই মশাল প্রস্তুত করতে লেগে গেল। সন্ধ্যা নামার আগে মশালগুলো তাঁবুর চারিদিকে পুঁতে দেওয়া হলো। সেগুলো জ্বালিয়ে ফেলার সিদ্ধান্ত দিল বিকাশ। মশাল জ্বলে উঠল তাঁবুর চারিদিকে গোল করে। রাত আস্তে আস্তে গভীর হয়ে উঠল। জঙ্গলের নিরাপত্তা ছেয়ে গেল চারিদিক। রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ল। বিকাশের এবার কড়া নির্দেশিকা, রাতের বেলায় জরুরি প্রয়োজন পড়লে কেউ একা যেন বাইরে না যায়। অন্তত 5 জন তাঁবুর কোণে রাখা লাঠিটা নিয়ে বেরোয়। সবাই ঘুমিয়ে পড়ল। সবাই ঘুমিয়ে আছে তখন। বিকাশের পাশে শুয়ে থাকা কুলিটা বিকাশকে নাড়া দিয়ে ডাকল। বিকাশ জেগে উঠল। কুলিটা বিকাশকে চুপ করে কিছু শোনার নির্দেশ দিল। কান পেতে তারা শুনল একটা আওয়াজ। বিকাশ চমকে উঠল।
সেই এখানে আসা প্রথম দিন শোনা আওয়াজটার সাথে মিল রয়েছে এই আওয়াজের, কিন্তু আওয়াজটা আজ ক্ষীণ নয়, সেটা যেন বাড়ছে আস্তে আস্তে। মনে হচ্ছে জঙ্গলের বাধা পেরিয়ে কিছু একটা বহুদূর থেকে তাদের তাঁবুর দিকে এগিয়ে আসছে। আওয়াজটা আস্তে আস্তে গর্জনে পরিণত হলো। কি বিকট সে আওয়াজ, গায়ের রক্ত যেন হিম হয়ে আসে। আওয়াজটা সামনে আসতে আসতে হঠাৎ থেমে গেল। বিকাশ আর কুলির হৃৎস্পন্দন যেন ধুকপুক করে সেই নীরবতায় নিজেদের অস্তিত্বকে জানান দিচ্ছে। বাইরে মশাল জ্বলছে। তাঁবুর ভেতর দিয়ে দুজনে প্রায় 12 ফুট লম্বা একটা অবয়বকে দুজনে মিলে দেখতে পেল। তার নিঃশ্বাসের আওয়াজ বিকাশ আর কুলিটা স্পষ্ট শুনতে পাচ্ছে। ওটা যেন তাঁবুর চারিদিকে ঘুরছে। হঠাৎ বাইরের অবয়বটা একটা তীব্র আওয়াজ তোলে। কি ভয়ঙ্কর সে গর্জন! তাঁবুর মধ্যে থাকা সমস্ত কুলি উঠে বসে। বিকাশ মনে মনে বোঝে এ জন্তু নিশাচর জাতের, কারণ রাতেই এর অস্তিত্বকে পাওয়া যায়। আর জন্তুটা আগুনকে ভয় পায় না, আগুনের এত কাছে এসে ঘুরছে যখন। জন্তুর চেহারা কতকটা গরিলা জাতীয়, তবে এত লম্বা গরিলা কখনো তারা দেখেনি। জন্তুটা আরো কিছুক্ষণ তাঁবুর দিকে চারিদিকে প্রদক্ষিণ করে জঙ্গলের দিকে ছুটে পালায়। তবে জঙ্গলের দিকে জন্তুটা 4 পায়ে নয়, 2 পায়ে ভর দিয়ে চলে যায়। তাঁবুর বাইরে জ্বালা মশালের আলোতে এটি স্পষ্ট বিকাশের দৃষ্টিগোচর হয়। সুতরাং এ জন্তু গরিলা বা শিম্পাঞ্জি নয়, এ সম্পূর্ণ অন্য জাতের জন্তু। কিন্তু কি এই জন্তু? সবার কাছেই অজানা থেকে যায়। পরের দিন সূর্য ওঠে, চারিদিক আলোয় পড়ে যায়। বিকাশ দ্রুত বাইরে এসে দেখে সেই 5 আঙুলের ছাপ। তাঁবুর চারিদিকে সেটা রয়েছে। 2 পায়ে চলার এ ছাপ যেমন গভীর তেমন অনেক বড়। বিকাশ নিজের পা ছাপের মধ্যে রেখে পরীক্ষা করে। প্রায় তার দ্বিগুণ, যেমন চওড়া তেমনি লম্বা। বিকাশের বুকের ধুকপুকানি আবার বেড়ে যায়। বিকাশ কিন্তু বুঝে গেল এই দানবীয় জন্তু আবার তাদের আক্রমণ করবে। গতকাল জন্তুটা তাঁবুর বাইরে ঘুরেছিল, তাঁবুর দিকে তাকিয়ে। আজ সে আর তাঁবুর বাইরে থাকবে না, তাঁবুর মধ্যে ঢুকে আসবে। আর তাঁবুর মধ্যে ঢোকা মানেই চরম প্রাণহানির সম্ভাবনা। এ দানবীয় জন্তুকে কেবলমাত্র একটা সরু লাঠি দিয়ে রোখা যাবে না। সেই মতো বিকাশ লাইনের উপরে দাঁড়ানো যে ট্রেন তাদের এখানে নিয়ে এসেছিল তাদের মধ্যে থাকার নির্দেশ দিল সকল কুলিকে। প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়ে সবাই তাঁবু ছেড়ে ট্রেনে উঠে পড়ল। ট্রেনের সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। কেবলমাত্র একটা জানলা সামান্য খুলে বিকাশ তার সামনে বসে থাকল। এই ট্রেনের মধ্যে কোনো রকম ওয়াশরুম নেই। কামরার সঙ্গে কামরা জুড়ে শুধুমাত্র 2টি বগি। এ ট্রেন শুধু লাইন ইন্সপেকশন করে, দরকার পড়লে চলে। তাই সবার একটা আতঙ্ক থেকেই গেল, যদি কারোর জরুরি প্রয়োজন পড়ে কি হবে তখন? আস্তে আস্তে চারিদিক অন্ধকার ঘনিয়ে আসতে থাকলো। বিকাশ মশালগুলো আগের দিনের মতো চারিদিকে জ্বালিয়ে ট্রেনে এসে বসল। সেই আধখোলা জানলার সামনে ক্রমেই রাত হয়ে গেল। চারিদিক অন্ধকার ছেয়ে গেল, শুধু তাঁবুর চারিদিকে ওই মশালের কুণ্ডলি চলে রইল। বিকাশ এই মশাল জ্বালিয়ে রেখেছিল জন্তুটাকে দেখবার জন্য। চারিদিক তখন খাঁ খাঁ করছে। ট্রেনের মধ্যে সমস্ত কুলি ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিকাশের চোখে ঘুম নেই। প্রচণ্ড উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে সে বসে আছে কামরার জানলায় চোখ রেখে। প্রচণ্ড হুঙ্কার করতে করতে কতগুলো জন্তু সেই তাঁবুর চারিদিকে ঘিরে ধরল। আজ তারা সংখ্যায় বেশি। 5টি কিম্বুৎকিমাকার জন্তু। বিকাশ এই প্রথম জন্তুটাকে দেখল, সাদা লোমে ঢাকা জন্তু। এরা কিন্তু মানুষের মতোই 2 পায়ে চলে, সকলের চোখ জ্বলছে। তাদের মুখেও লোম, শুধু চোখ, দাঁত আর কান ছাড়া। এ জন্তু কোনোদিন বিকাশ আগে দেখেনি। তবে এরা কিন্তু গরিলা নয়। প্রথমত গরিলা সাদা লোমে ঢাকা হয় না,
দ্বিতীয়ত এত লম্বা গরিলা হয় না। প্রতিটি জন্তুর উচ্চতা 10-12 ফুটের মতো। এদের দাঁত ভীষণ তীক্ষ্ণ, ছুঁচলো। জন্তুগুলো মুহূর্তে তাঁবু ভেঙে ফেলে, তারপর তার উপর নাচানাচি করে আর হুঙ্কার ছাড়ে, যেন দেখে মনে হয় তারা তাদের অভিষ্ট লক্ষ্যে। এই হুঙ্কার তাদের হতাশার আর্তনাদ। ঠিক এই সময় একটি কুলি বিকাশের খুব কাছে এসে বলে, বাবু, আমার পেট গুড়গুড় করছে, একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। বিকাশ খুব আতঙ্কিত, কারণ জন্তুগুলো এখনো রয়েছে। খুব আস্তে আস্তে পা টিপে টিপে ট্রেনের দরজাটা খুলল বিকাশ। জন্তুগুলো এখনো তাদের দেখেনি। বিকাশ ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। ওদিকে জন্তুগুলো এখনো ওই তাঁবুর উপর দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু চারিপাশে তাকিয়ে কিছু দেখছে। কুলিটা জঙ্গল থেকে বেরিয়ে ট্রেনের দিকে আসতে থাকে, কিন্তু রেলের খোয়াতে হোঁচট খেয়ে পড়ে যায়। কুলিটার মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে। ঠিক সেই শব্দ জন্তুগুলো শুনে এদিকে এগিয়ে আসে। বিকাশ দেখল জন্তুগুলো বেশ দ্রুত ছোটে। তখন কুলিটার শেষ দুটো পা ঢুকতে বাকি আছে ট্রেনে। হঠাৎ একটা জন্তু এসে পা দুটো টেনে ধরল। বিকাশ ও কুলিটার হাত ধরে ট্রেনে টানতে লাগলো, কিন্তু ওই জান্তব দানবীয় শক্তির কাছে মানুষের শক্তি দুর্বল। তাই কুলিটাকে টেনে ট্রেন থেকে নামিয়ে জন্তুটা জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। বাকি জন্তুগুলোও তার পিছু নিল। কিছুক্ষণ পর একটা তীব্র মানুষের চিৎকার জঙ্গল থেকে ভেসে এলো। চোখের সামনে একজন কুলি মারা গেল এভাবে। সে রাতে আর বিকাশের চোখে ঘুম এলো না। অন্যান্য কুলিগুলো ভীষণ ভয়ে ভয়ে সে রাত্রিটা ট্রেনের মধ্যে সবাই কাটিয়ে দিল। সকালবেলা যে পথে গত রাতে সেই বিভীষিকা কুলিটাকে টেনে নিয়ে গিয়েছিল, সে পথে বিকাশ আর অন্যান্য সমস্ত কুলিরা এগিয়ে কুলিটার রক্তাক্ত মৃতদেহটা সবাই আবিষ্কার করল। সত্যি নারকীয় মৃত্যু। পেটের উপর ধারালো নখের আঁচড়, গভীরভাবে বেশ খানিকটা মাংস পেট থেকে খুবলে খাওয়া। সবাই সেই মৃতদেহ দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। বিকাশ আবার যে পথে এসেছে সেই পথেই ফিরে আসতে আসতে ঝোপের আড়ালে একটা ডায়েরি আর ল্যাপটপ পেল। সেটা হাতে নিয়ে বিকাশ দেখল ডায়েরিটা খুব পুরনো। সেখানে কিছু পাতা জুড়ে কি লেখা রয়েছে, তবে ডায়েরির পাতাগুলো নোংরা হয়ে গেলেও সেগুলো ছেড়ে লেখাগুলো উদ্ধার করা গেল। বিকাশ পড়ল লেখাটা। লেখাটা লিখছে তরুণ মুখোপাধ্যায় নামে এক ভদ্রলোক। লেখাটি যেমন রয়েছে সেটা তুলে দিলাম। আমি 3 বছর আগে এই দুবরাজপুর জঙ্গলে এসেছিলাম রেললাইন বানাতে, কিন্তু আমাদের কাজ এই জঙ্গলের মধ্যে এসে থেমে গেল। আমার সব কর্মচারী মারা গেছে। আমিও আমার জীবনের চরম শোচনীয় মুহূর্তে এসে দাঁড়িয়ে এই ডায়েরিটা লিখছি। পরবর্তীতে যে এই ডায়েরিটা পাবে শুধুমাত্র তার জন্য। আমি হয়তো কিছুক্ষণ পর মারাও যাব সেই বিভীষিকার কাছে। এই জঙ্গলের মাঝে তাদের গুহা আছে। এরা মাংসাশী গোত্রের এক লুপ্ত প্রায় প্রজাতি। এদেরকে নরনেক্রে সমগোত্রীয় প্রাণী বলা চলে। কতকটা দানব মানব। চেহারা এদের মানুষের মতোই। জিনগত কারণে এদের চেহারা অনেক বড় হয়। এরা রাতেও দেখতে পায়। অসম্ভব বলশালী এক দানব। এই পর্যন্ত লেখা রয়েছে। তারপর ডায়েরির পাতা সাদা, আর কিছু নেই। তবে এতে আর কোনো সন্দেহ নেই, এই প্রাণীটির হাতেই তরুণ মুখোপাধ্যায়ের লোকটা মারা গেছে। এখন বাজে 10টা আর বাকি 7 ঘন্টা। রাত হবার আগেই যে কোনো উপায়ে আজ ট্রেন নিয়ে এখান থেকে চলে যেতে হবে, তাহলে বাঁচবে কতগুলো প্রাণ। বিকাশ চালক কেবিনে বসে রেলের লিভারগুলো ঘোরাতে থাকে অনেকক্ষণ। তারপর নিচের দিকে ছোট্ট একটা লিভার সেটিকে আস্তে আস্তে বাঁদিকে ঘোরাতেই ট্রেন একটু নড়ে পিছিয়ে যায়। বাঁদিকে ঘোরাতে যদি ট্রেন পিছিয়ে যায়, বিকাশ বিষয়টা বুঝল। সে এবার আস্তে আস্তে ডান দিকে লিভার ঘোরাতে থাকে। এবার ট্রেন সামনে এগোয়। তাহলে কি আশার আলো আছে? বিকাশ ওপরের দিকে তাকিয়ে চোখ বুজে ভগবানকে প্রণাম করে।
সমস্ত কুলি ট্রেনে রয়েছে। বিকাশ সেটা ভালো করে দেখে নিল। তারপর চালক কেবিনে আবার ফিরে এলো। সেই ট্রেন চলার লিভারটা ডান দিকে ঘুরিয়ে রাখল। ট্রেন চলছে আস্তে আস্তে, কিন্তু প্রশ্ন হলো এভাবে ট্রেন চললে তো বেশি পথ এগোনো সম্ভব নয়। ট্রেনের স্পিডোমিটার দেখালো খুব অল্প গতিতে এগোচ্ছে ট্রেন, কিন্তু কোন সুইচটা টিপলে ট্রেনের গতি বাড়াবে এটা সম্পূর্ণ অজানা। বিকাশ হাল ছেড়ে দেওয়ার ছেলে নয়। সে খুঁজতে লাগলো সুইচটা। মনে ভীষণ টেনশন আর উদ্বেগ, যদি সে না পায় সুইচটা। অনেক রকম সুইচ টিপে সে দেখলো কোনটায় ট্রেন হুইসেল দিচ্ছে, কোনটায় হুইসেল বন্ধ হচ্ছে, কোনটাতে কেবিনে আলো জ্বলছে, কোনটাতে ফরমান চলছে, কোনটা টিপলে কেবিনের দরজা বন্ধ হচ্ছে খুলছে, আরো কত কিছু। কিন্তু গতি বাড়ানোর সুইচ কোনটি? তীব্র হতাশা। এদিকে সময় এগিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তবে এটা ভালো বিষয়, ট্রেন থামেনি, একইভাবে এগিয়ে চলছে। বিন্দু বিন্দু জলে হয় সিন্ধু, বাবা বলতেন কথাটা। বিকাশের সেটা মনে পড়ে গেল। এই অল্প গতিতেও তো এগোনো যাচ্ছে সামনে। আরও একটি সুইচ বিকাশ খুঁজে পেল। সেটাতে ট্রেনের সামনে আলো জ্বলছে। এই আলো সুইচটাও খুঁজে পাওয়া ভীষণ জরুরি ছিল, কারণ এই আলো না পেলে ট্রেন সামনে থেকে চালানো সম্ভব নয় রাতে। কিন্তু সে কেবিনে এত সুইচ, কোনটা টিপলে কি যে হয় সেটা বিকাশ ওই ভদ্রলোকের ডায়েরি, যেটা সে সেই জঙ্গলে পেয়েছিল, তাতে লিখে রাখলো। বিকাশের শরীর ক্লান্ত, ভয় উদ্বেগে সারা রাত ঘুম হয়নি। সে ভাবলো একটু ঘুমিয়ে নি, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এখন ঘুমিয়ে পড়লে চলবে না, কারণ এতগুলো মানুষের প্রাণ নিয়ে তাকে ফিরতে হবে। এটা তার কাছে একটা বিরাট দায়িত্ব। সে ট্রেন চালানোয় মনোনিবেশ করল। সে ছুটে দুটো বগির সমস্ত দরজা বন্ধ করে দিল, জানলাগুলো খোলা রাখলো। তারপর কেবিনে এসে ডায়েরি দেখে কেবিনের আলোর সুইচ কত নম্বর সুইচে আছে দেখে নিয়ে সেটা জ্বালিয়ে দিল। ট্রেনের বগিতে আলো জ্বলে উঠল। ট্রেন এগোচ্ছে। দুপাশের গভীর জঙ্গল আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, কিন্তু গতি বাড়ানোর সুইচটা কিছুতেই পাওয়া যাচ্ছে না। ট্রেন কতটা পথ এগোলো আর কতটা বাকি এই জঙ্গল থেকে বেরোতে, বিকাশ সেটা বুঝতে পারল না। সে মনে মনে ভগবানকে বলল, হায় ভগবান, কখনো যে আমাকে চালক হতে হবে এটা একদমই অজানা ছিল। আজ যদি আমি ট্রেন চালানো জানতাম কত সুবিধা হতো। সামান্য ইঞ্জিনিয়ার হয়ে এই কাজও আমাকে করতে হলো। মনে পড়ল বাবার কথা, মানুষের জীবন বড়ই অনিশ্চিত, কখন যে কি করতে হবে সে নিজেই জানে না। পরিস্থিতির দুর্বিপাকে পড়ে মানুষকে এমন অনেক অজানা কাজ করতে হয়, আর যে এসব কাজ থেকে বেরিয়ে আসতে পারে সেই প্রকৃত হিরো। সুতরাং কখনো ভেঙে পড়ো না, চেষ্টা করো। না, বিকাশ এত সহজে হারবে না। সে কেবিনে বসে ট্রেনের সামনের দিকে তাকিয়ে থাকলো। আস্তে আস্তে সময় এগোতে থাকলো। দেখতে দেখতে রাত নামলো, তবুও জঙ্গল পেরোলো না। বিকাশ দপ করে ট্রেনের হেডলাইটের সুইচটা জ্বালিয়ে দিল। সামনে অনেকটা পথ ট্রেনের আলোয় আলোকিত হয়ে গেল। বিকাশ কুলিদের খেয়ে নিতে বলল, সে নিজেও খেয়ে নিল। বিকাশ সকলকে জেগে থাকার নির্দেশ দিল। সবার মনেই একটা অজানা ভয়, এখনো তারা জঙ্গল থেকে বেরোতে পারেনি। কখন সেই দানবীয় বিভীষিকা তাদের আক্রমণ করে। আর ট্রেন যে স্পিডে চলছে তাতে ট্রেন আক্রমণ করা তাদের খুব সহজ। হঠাৎ বিকাশ হেডলাইটের আলোয় দূরে, বহু দূরে লাইনের উপর ধবধবে সাদা দুটো বস্তু দেখতে পেল। ট্রেন এগিয়ে চলল। বস্তুগুলো আস্তে আস্তে বড় হয়ে দৃষ্টিগোচরে এলো। আরে এ তো সেই নরদানব করল। ট্রেন তো তাদের দিকেই এগোচ্ছে। ওগুলো দৌড়ে ট্রেনের সামনে আসতে থাকলো। কি দ্রুত ওরা ছুটে আসছে ট্রেনের সামনে। ট্রেনের যা গতি তাতে ওরা সহজেই ধরে ফেলবে। ওদের ধাক্কায় হয়তো ট্রেনই দাঁড়িয়ে যাবে। বিকাশ ভগবানকে ডাকতে লাগলো। সে আন্দাজে সুইচগুলোতে চাপ দিতে থাকলো। ওরা এগিয়ে আসছে।
মাঝে দূরত্বের ব্যবধানটা কমে আসছে। বিকাশ ট্রেনের স্পিড বাড়ানোর সুইচ খোঁজার লক্ষ্যে জন্তুগুলো দেখতে দেখতে খুব কাছে চলে এলো। বিকাশ কিন্তু আন্দাজে সমস্ত সুইচ ওপর থেকে নিচ পর্যন্ত টিপতে শুরু করে দিয়েছে। এইবার জন্তুগুলোর সঙ্গে ট্রেনের ধাক্কা লাগবে। ওই ওরা একেবারে ট্রেনের সামনে। ওদের মাথা ট্রেনের ছাদ স্পর্শ করে। বিকাশ শেষ মুহূর্তে চোখ বুজে ফেলে। একটা প্রকাণ্ড আওয়াজ। বিকাশের হাত এসে ঠেকেছে একদম নিচে থাকা একটা ছোট্ট সুইচে। এই সুইচটা অন্য সুইচগুলোর থেকে আলাদা। বিকাশ আস্তে আস্তে চোখ খোলে। ট্রেন অনেক দ্রুত ছুটছে। কোথায় সামনে কোনো জন্তু নেই, শুধু লাইন সোজা হয়ে দূরে মিলিয়ে গেছে। ট্রেন তার উপর দিয়ে তীব্র গতিতে ছুটছে। তার মানে ওই ছোট্ট সুইচটা যেটাতে একদম চরম মুহূর্তে বিকাশের হাত পড়েছে, ওইটাই তাহলে স্পিড ইন্ডিকেটর অ্যান্ড ইনক্রিমেন্টাল। ভগবান সহায় হয়েছে। ট্রেন ছুটছে দ্রুত গতিতে। দুপাশের জঙ্গল ক্রমশ হালকা হয়ে আসতে থাকলো। তার মানে জঙ্গল থেকেও মুক্তি। বিকাশ দেখলো কমিউনিকেশন ডিভাইস টাওয়ার পেয়েছে। বিকাশ সেটা দিয়ে হেডকোয়ার্টারে যোগাযোগ করতে লাগলো। কানেকশন মিলল। বিকাশ সমস্ত কিছু আদ্যপ্রান্ত বিস্তারিত বলে দিল। হেডকোয়ার্টার থেকে সেই মুহূর্তে একটি রেস্কিউ ট্রেন পাঠানো হচ্ছে জানা গেল। কিন্তু এই একটাই সিগন্যাল লাইন। ওই ট্রেনটাও বিপরীত দিক থেকে এই লাইনের দিকেই আসছে। তাই স্পিড ডিটেক্টর মেশিনে স্পিড 1000 মিটার দূরত্বে থাকা অবস্থায় ট্রেনটা থামিয়ে দিতে হবে, তবে ট্রেন ঠিকমতো থামবে। কিন্তু এর কম দূরত্বে থামলে বিপদের আশঙ্কা রয়েছে। তাই বিকাশ স্টিভ ইন্ডিকেটর মেশিনে তাকিয়ে থাকলো। অপোজিট ডিরেকশন থেকে কোনো কিছু এলে সেটা 3000 মিটার দূরত্বে থাকলে ওই মেশিনে উঠবে। আর ঠিক তাই হলো। বিকাশ দেখলো মেশিনে এক জায়গায় শো হচ্ছে ডিস্টেন্স ফ্রম। তার নিচে দেওয়া আছে কিছু সংখ্যা, 2090, 1980, 1760। সেটা দ্রুত কমছে, যদিও ট্রেনের সামনে তাকালে এখনো কিছু নজরে আসছে না। তারপর তখন সেই সংখ্যা কমে 1142 হলো। বিকাশ এই মেশিনের সুইচের নিচে থাকা লিভারটা আস্তে আস্তে বাঁদিকে ঘুরিয়ে দিল। এইবার ট্রেনের স্পিড কমে এলো। সামনে দূরে একটা ট্রেন এবার নজরে এলো। বিকাশের মনে আনন্দ, তাহলে তারা এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু দুজন সঙ্গীকে তারা চিরকাল দুবরাজপুর জঙ্গলের করাল আধারে ছেড়ে এলো। চিরতরে এটাই দুঃখের। ওই বিকাশ আর অন্যান্য সমস্ত কুলি ফিরছে রেস্কিউ ট্রেনে। সকলের মুখেই হাসি প্রশস্ত। ট্রেন চলছে ঘটাং ঘটাং শব্দ তুলে।